হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন আপ। তো গাইজ, আজকের ভিডিওতে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক করাবো। প্রত্যেকটি প্রশ্ন তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষা সহ রাজ্যের গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ফার্স্ট অঙ্কটি আমি নিয়েছি ট্রেন থেকে, কারণ ট্রেন রিলেটেড অঙ্ক প্রতি বছর একটা করে পরীক্ষায় আসে। তো সেই কারণে ট্রেনের অঙ্কগুলো ভালো করে গুরুত্ব দিলে তোমরা এখান থেকে 1 নম্বর হুবহু কমন পেয়ে যাবে। তো ফার্স্ট প্রশ্নটি কী বলছে, একটি ট্রেন 800 মিটার ও 400 মিটার দৈর্ঘ্যের দুটি ব্রিজকে 100 সেকেন্ড ও 60 সেকেন্ডে অতিক্রম করতে পারে। ট্রেনের দৈর্ঘ্য কত সেটা আমাদের বার করতে হবে। তো ট্রেনের দৈর্ঘ্য যদি টি হয়ে থাকে তাহলে আমাদের এই টি মিটার বের করতে হবে। ঠিক আছে, ট্রেনের দৈর্ঘ্য যদি টি হয়ে থাকে তাহলে আমাদের টি মিটার এটা বার করতে হবে। দেখো বলছে কি 800 মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজকে ট্রেন অতিক্রম করছে কত সেকেন্ডে? 100 সেকেন্ডে। তো যখন ট্রেন একটি ব্রিজকে অতিক্রম করে তখন ট্রেন কি করে, ওই ব্রিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের যে দৈর্ঘ্যটা সেটা একসাথে অতিক্রম করে। ঠিক আছে, তাহলে ট্রেন প্লাস ব্রিজ কত সেকেন্ডে অতিক্রম করছে? 100 সেকেন্ডে। একইভাবে ট্রেন আর একটা ব্রিজ, সেটা কত মিটার? 400 মিটার, সেটা অতিক্রম করছে কত সেকেন্ডে? 60 সেকেন্ডে। তাহলে এই ক্ষেত্রে ট্রেন প্লাস ব্রিজের দৈর্ঘ্য কত? 400 মিটার, এটা অতিক্রম করছে কত সেকেন্ডে? 60 সেকেন্ডে। এখন এটা তোমাদের আমি বেসিক প্লাস শর্ট ট্রিক্স দুটোই দেখিয়ে দেবো। তো এখানে দেখো ট্রেন প্লাস 400 মিটার দৈর্ঘ্যের ব্রিজ অতিক্রম করছে একসাথে কত সেকেন্ডে? 60 সেকেন্ডে। যদি আমি এগুলো একটু মাইনাস করে নিই তাহলে দেখো কী দাঁড়াচ্ছে, ট্রেনের দৈর্ঘ্য ক্যান্সেল হয়ে গেল। এখানে 800 থেকে 400 মাইনাস করলে হবে 400। তো 400 মিটার অতিক্রম করতে ট্রেনের সময় লাগবে কত? 100 থেকে 60 মাইনাস করো, কত সময় লাগবে? 40 সেকেন্ড। তাহলে ওই ট্রেনটি 40 সেকেন্ডে 400 মিটার অতিক্রম করে। এখন 100 সেকেন্ড বা 60 সেকেন্ড যে কোনো একটা বের করলে তোমাদের কিন্তু উত্তর বেরিয়ে আসবে। দেখো, যদি 40 সেকেন্ডে 60 মিটার 400 মিটার অতিক্রম করে তাহলে 60 সেকেন্ডে কত অতিক্রম করবে? 40 দিয়ে 400কে কাটলে 10 বাদ যাবে। তো 60 সেকেন্ডে 600 মিটার অতিক্রম করবে। কত মিটার? 600 মিটার। তাহলে ট্রেনটি এই 60 সেকেন্ডে যদি 600 মিটার অতিক্রম করে তাহলে এখান থেকে আমরা কি পেয়েছিলাম? 60 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে ট্রেনের দৈর্ঘ্য প্লাস ওই ব্রিজের দৈর্ঘ্য কত? 400 মিটার। তাহলে 600 থেকে 400 বাদ দাও, দিলে কত পাচ্ছ? 200। এই 200 হচ্ছে কত? ট্রেনের দৈর্ঘ্য। দেখো 200 প্লাস 400 কত? 600। কারণ এখানে তো আমরা পেয়েছি 60 সেকেন্ডে অতিক্রম করছে কত মিটার? 600 মিটার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তাহলে রাইট অ্যান্সার কত হবে? 200 মিটার। তোমরা এখান থেকে এইভাবে বের করতে পারো। দেখো 40 সেকেন্ডে যাচ্ছে কত? 400 মিটার। তাহলে 100 সেকেন্ডে কত যাবে সেটা তোমাদের বার করতে হবে। তো 100 সেকেন্ডে যাবে 40 দিয়ে এটাকে কাটলে 10 বাদ যায়। 10 ইন্টু 100 মানে 1000 মিটার। তাহলে 100 সেকেন্ডে ওই ট্রেনটি টোটাল অতিক্রম করছে 1000 মিটার, যার মধ্যে ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে 800 মিটার। তাহলে 1000 থেকে 800 বিয়োগ করো, 1000 থেকে 800 বিয়োগ করলে থাকে হচ্ছে 200। এই 200 হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। এরপরে দেখো বেসিক তোমাদের দেখাচ্ছি সহজ ভাষায়। শর্ট ট্রিক্সটা দিয়ে দিলাম, এবার বেসিক দেখাবো। একটা ফর্মুলা কম বেশি তোমরা জানো, যে হচ্ছে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। এখান থেকে যদি ডিস্টেন্স আর টাইম দেওয়া থাকে তাহলে স্পিড কী করে বার করবে? স্পিড বের করার ফর্মুলা হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। যদি ডিস্টেন্স আর স্পিড দেওয়া থাকে তাহলে টাইম কী করে বার করবে? টাইম ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। এখানে দেখো কি দেওয়া আছে, 800 মিটারের ব্রিজ দেওয়া আছে আর টাইম দেওয়া আছে। তো এখান থেকে আমরা ট্রেনের স্পিডটা বার করতে পারি। তাহলে 100 সেকেন্ডে ট্রেন কতটা ডিস্টেন্স কভার করবে? ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য এটা অতিক্রম করে। টোটাল এই ডিস্টেন্সটা সে কভার করবে কত সেকেন্ডে? 100 সেকেন্ডে। এটা তাহলে আমরা কী পেলাম? স্পিড পেয়ে গেলাম, ট্রেনের স্পিড পেয়ে গেলাম। তো সেম ট্রেন তাদের স্পিড কিন্তু ইকুয়াল হবে। পরবর্তী ক্ষেত্রে দেখো ট্রেন 400 মিটারে ব্রিজ অতিক্রম করছে। তো সেই ক্ষেত্রে ট্রেন প্লাস ব্রিজের দৈর্ঘ্য 400 মিটার, এতটা ডিস্টেন্স কভার করছে কত সেকেন্ডে? 60 সেকেন্ডে। এটা আমরা ট্রেনের স্পিড পেয়ে গেলাম। দুটো স্পিড ইকুয়াল হবে কারণ সেম ট্রেনের কথা বলা হচ্ছে, কিন্তু সেম ট্রেন দুটো আলাদা আলাদা ব্রিজ কিন্তু অতিক্রম করছে। তাই বলে সেম ট্রেনের জন্য আমরা কী করলাম? স্পিডটাকে ইকুয়াল করে দিলাম। এখন স্পিড ইকুয়াল করে ক্যালকুলেশন করে 0 0 ক্যান্সেল করো, 3 দুগুণে 6, 5 দুগুণে 10। তো এই 5 দিয়ে এবার এই সাইডে গুণ হবে, কত হচ্ছে? 5t প্লাস 5 ইন্টু 400 গুণ করলে কত হবে? 2000। আর টি প্লাস 800 করলে কত হচ্ছে? 3t প্লাস 3 8 2400। তো 5t থেকে 3t ক্যান্সেল হলে কত হচ্ছে? 2t। আর 2400 থেকে 2000 মাইনাস হলে কত হবে? 400। তাহলে t ইকুয়াল টু 400 ভাগ 2 মানে কত হচ্ছে? 200।
তার মানে ট্রেনের দৈর্ঘ্য কত হয়ে যাবে 200 মিটার। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। দেখো শর্ট ট্রিক্স দিলাম, এসটি মানে শর্ট ট্রিক্স প্লাস ডিটেলস কিন্তু করিয়ে দিলাম। তো অবশ্যই ভিডিওগুলো প্রথম থেকে তোমরা ভালো করে দেখো, দেখবে তোমাদের কোনো অঙ্ক নিয়ে আর ডাউট থাকবে না। পরের প্রশ্ন দেখো, ডাব্লিউবিপি মেন এক্সাম এসেছিলো 2020 সালে, অর্থাৎ এই টাইপের অঙ্ক কিন্তু তোমরা দেখে ভয় পাবে না, এই টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষাতে আসবে। একটা ফর্মুলা তোমাদের আমি বললাম কি, স্পিড ইন্টু টাইম কিসের সমান হয়, ডিস্টেন্সের সমান হয়। এরপরে দেখো যখন ডিস্টেন্স কনস্ট্যান্ট মানে ধ্রুবক থাকে তখন কি হয়, ধ্রুবক থাকা মানে স্পিড ব্যস্তানুপাতিক হয় টাইমের সাথে। এটা আমি এই কনসেপ্টটা তোমাদের আমি অনেকবার বলেছি। অর্থাৎ স্পিডের রেশিও আর টাইমের রেশিও কি একে অপরের বিপরীত হয়, অপোজিট হয়। কেমন করে হয়, যদি তোমার স্পিড 5 কিলোমিটার প্রতি ঘন্টা থেকে বাড়িয়ে তুমি 10 কিলোমিটার প্রতি ঘন্টা করো, ঠিক আছে, তাহলে এদের রেশিও কত হচ্ছে, 5 একে 5, 5 দুগুণে 10। তো স্পিডের রেশিও হয়ে যাবে কত, 1 থেকে 2 অনুপাত। তো সেই ক্ষেত্রে টাইমের রেশিও জাস্ট অপোজিট, 2 থেকে 1 হবে। যদি কোথাও দেখো স্পিডের রেশিও তোমরা পাচ্ছ 2 থেকে 3, তাহলে টাইমের রেশিও কত হবে, 3 থেকে 2। তো ডিস্টেন্স কনস্ট্যান্ট থাকলে স্পিড সবসময় টাইমের কী হবে, অপোজিট হবে। যদি কোথাও দেখো স্পিডের রেশিও 3 থেকে 4 হয়েছে, তার মানে টাইমটা কি বলবে, টাইম বলবে 4 থেকে 3। তো এরপরে দেখো এখানে যদি ডিস্টেন্স কনস্ট্যান্ট না থেকে টাইম কনস্ট্যান্ট থাকে, তাহলে স্পিড সমানুপাতিক হবে কিসের সাথে, ডিস্টেন্সের সাথে। স্পিড ডিস্টেন্সের সাথে সমানুপাতিক হবে, অর্থাৎ স্পিড বাড়ালে তোমাদের ডিস্টেন্স বাড়বে। মনে করো তুমি 5 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যাচ্ছিলে, তখন তারপরে তুমি স্পিড বাড়ালে 10 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে এই স্পিডে তুমি কম দূরত্ব যাবে, এই স্পিডে বেশি দূরত্ব যাবে। তার মানে স্পিড বেশি হলে আমাদের কী হবে, ডিস্টেন্স বেশি হবে। এখানে কী হয়, এখানে স্পিড বাড়লে টাইম কম লাগবে, স্পিড কম হলে টাইম বেশি লাগবে। এই কারণে কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক। তোমার স্পিড যদি তুমি 5 থেকে 10 করো, তাহলে তোমার টাইম কম লাগবে। তো এই জন্য স্পিডের সাথে টাইমের কী হয়, ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর ডিস্টেন্সের সম্পর্ক কী হয়, সমানুপাতিক। তাহলে এটা কাটলে 5 একে 5, 5 দুগুণে 10। তো স্পিডের রেশিও যদি 1 থেকে 2 অনুপাত হয়, ডিস্টেন্সের রেশিও কত হবে, 1 থেকে 2 অনুপাত। তো এই কনসেপ্টটা মাথায় রাখবে। তাহলে আমি আবারও বলছি, স্পিডের রেশিও যদি আমার 1 থেকে 2 অনুপাত হয়, তো ডিস্টেন্সের রেশিও কী হবে, 1 থেকে 2 হবে, কারণ স্পিডের সাথে সমানুপাতিক সম্পর্ক। স্পিড বাড়লে ডিস্টেন্স বাড়বে। একইভাবে যদি স্পিড আমার 1 থেকে 2 অনুপাত হয়, তো টাইম কত হবে, টাইম 2 থেকে 1 অনুপাত হবে, কারণ স্পিড বাড়লে টাইম কমে। দেখো যখন স্পিড কম তখন টাইম বেশি লাগছে, যখন স্পিড বেশি তখন টাইম কম লাগছে। তো এই কনসেপ্টটা মাথায় রাখো, তোমাদের সমস্ত অঙ্ক কিন্তু টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স থেকে তোমরা করে আসতে পারবে। দেখো সেকেন্ড অঙ্কটি কি বলছে, একটি গাড়ি তার প্রকৃত গতিবেগের 1/4 গতিতে 42 কিলোমিটার পথ 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ডে অতিক্রম করলে গাড়িটির প্রকৃত গতিবেগ কত কিলোমিটার প্রতি ঘন্টা সেটা বার করতে হবে। এখন স্পিডের কথা বলছে, স্পিড প্রথমে কত ছিল, দেখো প্রকৃত গতিবেগের 1/4 গতিতে চলছে, তার মানে প্রথমে স্পিড যদি 4 অনুপাত হয়ে থাকে, পরে কমে কত হয়েছে, 1 অনুপাত। তো এখান থেকে আমাদের টাইমটা বলতে পারবো কি, টাইমের রেশিও হয়ে যাবে 1 থেকে 4। যখন এই 1/4 গতিতে 42 কিলোমিটার পথ টাইম লাগছিল কত, 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড। তাহলে এখানে কি দেওয়া আছে, টাইমটা 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড। দেখো আমরা ক্যালকুলেশন কিন্তু এইভাবে করতে পারবো না, আমাদের কিন্তু একটা ইউনিটে নিয়ে আসতে হবে, সেটা কি আমরা ঘন্টায় নিয়ে আসবো। এই মিনিট সেকেন্ডকে কিসে নিয়ে আসবো, ঘন্টায় নিয়ে আসবো। তাহলে 1 ঘন্টা প্লাস 40 মিনিটকে ঘন্টায় করতে গেলে, মিনিটকে ঘন্টায় করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হয়, আর সেকেন্ডকে ঘন্টায় করতে গেলে কী করতে হবে, 3600 দিয়ে ভাগ করতে হয়। এটা 0 0 ক্যান্সেল হলো, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আর এটা কাটলে 12 দিয়ে কাটলে 4 12 48, 3 12 36, 300, আর এটাকে 4 1 4, 4 75, 300। তার মানে এখান থেকে আমরা কী পাচ্ছি, দেখো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 1 প্লাস 2/3 প্লাস 1/75। এদের লসাগু করলে আমরা টাইমটা পেয়ে যাব। টাইম এখানে দেখো ঘন্টা মিনিট আর সেকেন্ডে ছিল, সেটাকে আমরা ঘন্টায় করে নিয়ে আসলাম, সেটাকে কিসে করলাম, ঘন্টায় করলাম, আওয়ার্সে। এখন দেখো 3 আর 75 এদের লসাগু কত হবে, 75। তো 75 1 75, 3 25 75, মানে দেখো এই 3 আর 75-এর লসাগু কিন্তু 75 হয়। এরপরে 75কে 75 দিয়ে ভাগ করলে আশা করি লসাগু তোমরা সবাই কম বেশি পারো। এখানে যেটা দেখো, এখানে এদের লসাগু হচ্ছে 75, তার মানে এখানে কিছু নেই, শুধু 1 আছে, মানে 75 1 75 করে দেবে। এরপরে কী করবে, 75কে 3 দিয়ে ভাগ করবে, 3 25 75, 25 দুগুণে 50।
এরপরে 75কে 75 দিয়ে ভাগ করলে একবার যায়, উপরে 1 আছে, 1 1 1। তার মানে আলটিমেটলি আমরা কী পাচ্ছি এখানে 126/75। তো এটাকে 3 দিয়ে কাটলে 3 4 12, 3 2 6, 3 25 75। তার মানে টাইম হচ্ছে 42/25 ঘন্টা, 42/25 ঘন্টা। ঠিক আছে, তো এইবারে দেখো বোর্ডটা আমি একটু ক্লিয়ার করে নিই। আমাদের টাইমটা তো পেয়ে গেলাম, টাইমটা হচ্ছে 42/25 ঘন্টা, এটা মনে রেখো, 42/25 ঘন্টা। দেখো এই যে 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড, এটাকে ঘন্টায় করলে আমরা কী পেলাম 42/25 ঘন্টা, সহজ ভাষায়। এবারে আমাদের স্পিড ছিল 4 থেকে 1, আর টাইম ছিল কত 1 থেকে 4, 1 থেকে 4। তো আমরা এই 4 অনুপাত সময় বলতে পারি কিসের সঙ্গে ইকুয়াল হবে, 4 অনুপাত ইকুয়াল হবে 42/25 তার সাথে। ঠিক আছে, আমাদের এই 1 অনুপাত সময়ের মান বের করতে হবে। বলছে গাড়িটির প্রকৃত গতিবেগ কত কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, তো আমরা টাইমটা বের করে এই 42-এর সাথে ভাগ করে দিলে আমাদের গতিবেগ বেরিয়ে আসবে। তো দেখো এখানে ক্যালকুলেশনটা করলে কী হবে, 42 গুণিতক 1, আর এই যে 25টা দেখতে পাচ্ছ 25 নিচে চলে আসবে। তার মানে কত হচ্ছে 4 25 100, 100, 25 আর 4 গুণ করলে 100 হয়। তো 42কে 100 দিয়ে ভাগ করলে পাবে 0.42। তো 4 অনুপাতের ভ্যালু যদি 42/25 ঘন্টার সমান হয়, তো 1 অনুপাতের ভ্যালু কত হবে 0.42 আওয়ার্স। এখন দেখো প্রথম ক্ষেত্রে কী লাগছিল, 1 অনুপাত সময় লাগছিল। তো এই 1 অনুপাত সময়ের ভ্যালু কত 0.42 আওয়ার্স। তো এই গতিতে সে 42 কিলোমিটার পথ অতিক্রম করছে, তাহলে তার গতিবেগ কত হবে, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স কত 42, টাইম কত লাগছে 0.42 আওয়ার্স। তো এটা ক্যালকুলেশন করলে দেখো দশমিকটা তুলে ক্যান্সেল হলে উপরে 1 হয়, দুটো শূন্য, 42 ক্যান্সেল হলে স্পিড ইকুয়াল টু কত 100 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এই কনসেপ্টটা সবসময় মাথায় রাখবে। কিসের কনসেপ্ট, যে স্পিডের রেশিও যেটা হবে টাইম তার অপোজিট হবে। এখানে টাইমটা একটু আমাদের বের করতে হয়েছে, কারণ এখানে ঘন্টা মিনিট আর সেকেন্ড বলা আছে, তো সেটাকে আমরা ঘন্টায় করে নিলাম কত 42/25। তো এই 4 অনুপাত টাইম এটা কিসের সাথে সমান হবে 42/25-এর সাথে। আমাদের প্রথমে প্রকৃত যে টাইম লাগছিল সেটা হচ্ছে 1 অনুপাত, এই 1 অনুপাতের ভ্যালু কত 0.42 আওয়ার্স। এখন স্পিড বার করতে হতো, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই সময় করলে আমাদের স্পিড বেরিয়ে আসছে কত 100 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে, একজন ব্যক্তি যদি 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাঁটার পরিবর্তে 15 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাঁটতো, তাহলে সে একই সময়ে 30 কিলোমিটার বেশি হাঁটতো। তার দ্বারা ভ্রমণ করা প্রকৃত দূরত্ব কত ছিল সেটা বার করতে হবে। তাহলে একজন লোকের গতিবেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টার পরিবর্তে যদি সে 15 কিলোমিটার প্রতি ঘন্টা হতো, তাহলে সে কী করতো 30 কিলোমিটার বেশি হাঁটতো। তার মানে গতিবেগ আমরা কী পাচ্ছি 10 আর 15 পাচ্ছি। এটাকে যদি রেশিও করে নিই তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, রেশিও করলে 5 2 10, 3 5 15। তো গতিবেগের অনুপাত পেলাম 2 থেকে 3 অনুপাত। তো ডিস্টেন্স কত হবে, গতিবেগের সাথে ডিস্টেন্স সবসময় সমানুপাতিক হয়, তো ডিস্টেন্সের রেশিও কত হবে 2 থেকে 3। তো যখন গতিবেগ বাড়াচ্ছি আমরা ডিস্টেন্স কী হবে, আমাদের ডিস্টেন্স বেশি হবে। তো ডিস্টেন্স কত অনুপাত বেশি পেয়েছি 1 অনুপাত। এই 1-এর ভ্যালু কত দেওয়া আছে 30 কিলোমিটার, 1-এর ভ্যালু যদি 30 হয়, আমাদের প্রথম ডিস্টেন্স কত ছিল 2 অনুপাত। তো 2 অনুপাতের ভ্যালু কত হবে 30 2 60 কিলোমিটার। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো কিছুই নেই, একদম সহজ অঙ্ক, জাস্ট সেকেন্ডে হয়ে যাবে। এখানে দেখবে যে গতিবেগ 10 থেকে কত হচ্ছে বেড়ে 15 হয়েছে। তো গতিবেগের রেশিওটা করে নিলাম 2 থেকে 3 অনুপাত। তো গতিবেগের সাথে ডিস্টেন্স সমানুপাতিক, মানে গতিবেগের রেশিও যেটা হবে, গতিবেগ 2 থেকে 3 হয়েছে মানে ডিস্টেন্স কত হবে 2 থেকে 3। ডিস্টেন্স কত অনুপাত বেড়েছে 1 অনুপাত। এই 1 অনুপাতের ভ্যালু দেখো বলছে একই সময় 30 কিলোমিটার বেশি হাঁটতো। তো ডিস্টেন্স 30 কিলোমিটার বেশি হাঁটতো কখন, যখন গতিবেগ 15 কিলোমিটার হচ্ছে প্রতি ঘন্টা। তো এই 1 অনুপাতের ভ্যালু হচ্ছে 30 কিমি, 2 অনুপাতের ভ্যালু কত হবে 60 কিমি। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নে দেখো 30 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে এ বি এর চেয়ে 2 ঘন্টা বেশি সময় নেয়। যদি এ তার গতিবেগ দ্বিগুণ করে তবে সে বি এর চেয়ে 1 ঘন্টা কম সময় নেয়। মনে করে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে বি এর সময় লাগে 10টা, বি 10টার সময় পৌঁছায়, সকাল 10টায় পৌঁছায়, বাট এর 2 ঘন্টা সময় বেশি লাগে। তার মানে এ কত সময় নেবে, এ নিচ্ছে আরও 2 ঘন্টা বেশি, মানে এ 12টায় পৌঁছাচ্ছে। এখন যদি এ তার গতিবেগ দ্বিগুণ করে তবে সে বি এর চেয়ে 1 ঘন্টা কম সময়, বি এর চেয়ে 1 ঘন্টা কম মানে এ এই ক্ষেত্রে কটায় পৌঁছাবে, সকাল 9টায়। তার মানে এ যখন তার গতিবেগ বাড়ালো তখন সে কত ঘন্টা সেভ করছে দেখো,
12 থেকে 9 মাইনাস করো, কত ঘন্টা সেভ করছে? 3 ঘন্টা সেভ করছে, 3 ঘন্টা সেভ করছে। প্রথমে পৌঁছাচ্ছিল 12টায়, যখন গতিবেগ বাড়ালো তখন সে কটায় পৌঁছাচ্ছে? সকাল 9টায়। বিয়ের থেকে 1 ঘন্টা কম, মানে 9টায় পৌঁছাচ্ছে, 3 ঘন্টা সেভ করছে। তো এখানে দেখো প্রথমে এর ক্ষেত্রে, ঠিক আছে, প্রথমে এর গতিবেগ ছিল কত? 1 অনুপাত। গতিবেগ দ্বিগুণ করেছে, মানে কত হয়েছে? 2 অনুপাত হয়ে গেছে। সহজ ভাষায় একদম ধরে নিলাম প্রথমে 1 অনুপাত ছিল তার গতিবেগ, দ্বিগুণ করলে কত হবে? 1-এর সঙ্গে 2 গুণ করলে 2 1-এ 2। তো টাইমের রেশিও কী হবে? জাস্ট অপোজিট, 2 থেকে 1। দেখো প্রথমে বেশি টাইম লাগছিল, 2 অনুপাত টাইম লাগছিল, পরে 1 অনুপাত লাগছে, তার মানে টাইম কত কম হয়েছে? গতিবেগ বাড়ানোয় 1 অনুপাত টাইম কম লাগছে। আর এই 1 অনুপাতের ভ্যালু কত হচ্ছে? 3 ঘন্টা। তো 1 অনুপাতের ভ্যালু যদি 3 ঘন্টা হয়ে থাকে, তো প্রথমে টাইম লাগছিল কত? 2 অনুপাত। তো 2 অনুপাতের ভ্যালু কত হবে? 3 দুগুণে 6 ঘন্টা। তাহলে 30 কিলোমিটার দূরত্ব যদি 6 ঘন্টা অতিক্রম করে, তাহলে এর গতিবেগ কত হবে? গতিবেগ স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স কত? 30 কিলোমিটার, টাইম কত? 6 আওয়ার্স। তার মানে 30কে 6 দিয়ে ভাগ করলে 5 6 30, 5 কিলোমিটার পার আওয়ার। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে, 5 কিলোমিটার প্রতি ঘন্টা। তো এর গতিবেগ কত? 5 কিলোমিটার প্রতি ঘন্টা। পরের প্রশ্ন দেখো কি বলছে, অঙ্কিতাকে 8টায় একটি স্থানে পৌঁছাতে হবে। যদি সে ঘন্টায় 4 কিলোমিটার বেগে যায়, তবে 8টা 10 মিনিটে পৌঁছায়, কিন্তু ঘন্টায় 5 কিলোমিটার বেগে গেলে 7টা 58 মিনিটে সেখানে পৌঁছয়। তাকে কত দূরত্ব যেতে হবে? দেখো অঙ্কিতাকে একটা স্থানে 8টায় পৌঁছানোর কথা ধরে নিলাম, সেটা সকাল 8টা, এখানে বলা নেই, তার মানে আমরা যে কোনো 8টা, রাত 8টা বা সকাল 8টা যে কোনো একটা ধরে নিতে পারি। বাট অঙ্কিতা সেখানে পৌঁছচ্ছে কত? যদি সে 4 কিলোমিটার বেগে যায়, ঘন্টায় 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যদি যায়, মানে 1 ঘন্টায় যদি 4 কিলোমিটার যায়, তাহলে সে পৌঁছাবে 8টা 10-এ। বাট যখন তার স্পিড 5 কিলোমিটার প্রতি ঘন্টা হবে, তখন সে পৌঁছাচ্ছে কত? 7টা 58 মিনিটে। তো গতিবেগ বাড়াতে তার টাইম কত সেভ হচ্ছে? দেখো যখন সে 8টা 10-এ পৌঁছাচ্ছিল প্রথমে, তারপরে গতিবেগ বাড়িয়ে এসে 7টা 58-এ পৌঁছাচ্ছে, তার মানে সে 12 মিনিট কিন্তু সেভ করেছে। কত মিনিট? 12 মিনিট সেভ করেছে। তো স্পিড আমরা বলতে পারি কি, প্রথমে স্পিড ছিল 4 কিলোমিটার প্রতি ঘন্টা, পরে স্পিড হয়েছে কত? 5 কিলোমিটার প্রতি ঘন্টা। তো এটা স্পিড ছিল। তো টাইম কত হয়ে যাবে? টাইম হয়ে যাবে 5 থেকে 4, সহজ ভাষায় জাস্ট অপোজিট, স্পিডের অপোজিট। দেখো টাইম কত অনুপাত কম লাগছে? 1 অনুপাত। আর এই 1 অনুপাত কিসের সমান হবে? 1 অনুপাত 12-এর সমান হবে, 12 মিনিটের সমান। 1 অনুপাত 12 মিনিটের সমান। তাহলে 5 অনুপাতের ভ্যালু কত হবে? 5 12 60 মিনিট। এটা কিন্তু মিনিট, কিন্তু 12 মিনিট, তো 60 মিনিট। তো এইখানে দেখো যখন অঙ্কিতার গতিবেগ স্পিড 4 কিলোমিটার প্রতি ঘন্টা, তখন তার ওই স্থানে পৌঁছাতে টাইম লাগছে, টাইম 60 মিনিট, মানে 1 ঘন্টা টাইম লাগছে। তাহলে ডিস্টেন্স কত? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। স্পিড হচ্ছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা, টাইম লাগছে 1 ঘন্টা, তার মানে ডিস্টেন্স কত হবে? 4 কিলোমিটার। তো অঙ্কিতাকে 4 কিলোমিটার কিন্তু যেতে হবে। অঙ্কিতাকে কতটা যেতে হবে? 4 কিলোমিটার। তুমি এখান থেকে বার করতে পারো। কিভাবে? 5-এর 1-এর ভ্যালু 12 হলে 4-এর ভ্যালু কত হবে? 48 মিনিট। তো এখান থেকে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। প্রথম ক্ষেত্রে স্পিড কত ছিল? 5 কিলোমিটার প্রতি ঘন্টা। যখন স্পিড 5 কিলোমিটার প্রতি ঘন্টা, তখন ওই স্থানে যেতে অঙ্কিতার টাইম লাগছে 48 মিনিট। তো 48কে মিনিটকে ঘন্টায় করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে, তো 5 12 60, 4 12 48। তো ডিস্টেন্স কত? 4 কিলোমিটার। যেভাবে করো তোমার ডিস্টেন্স কত আসবে? 4 কিলোমিটার আসবে। পরের প্রশ্ন দেখো কি বলছে, বাসে ভ্রমণকারী এক ব্যক্তি লক্ষ্য করেন যে 1 মিনিটের মধ্যে বাসটি 35টি বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করে। দুটো খুঁটির মধ্যবর্তী দূরত্ব 50 মিটার। বাসের গতি নির্ণয় করুন। তো দুটো খুঁটি, তাদের মধ্যবর্তী যে এই ডিস্টেন্সটা, দুটো খুঁটি 50 মিটার। তাহলে এখানে যদি আরেকটা খুঁটি থাকে, 3টে খুঁটি থাকে, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কত হবে? 50 + 50 100। দেখো এখানে 3টে খুঁটি, যখন খুঁটি 3টে, তখন তাদের দূরত্ব কত হচ্ছে? 3টে খুঁটির দূরত্ব দেখো কত হচ্ছে? 50 × 2, 100 মিটার। ঠিক আছে, 3টে খুঁটির মধ্যে দূরত্ব। এখন যখন 4টে খুঁটি থাকে, তাহলে এদের মধ্যে দূরত্ব কত হবে? 4টে খুঁটি থাকলে দূরত্ব হবে, দেখো 1 2 3 4, এদের মধ্যে দূরত্ব হচ্ছে 50 × 3, 150 মিটার। যদি 5টা খুঁটি থাকে, তাহলে এদের মধ্যে দূরত্ব কত হবে? 50 × 4, কত? 200 মিটার। তো একইভাবে আমরা বলতে পারি এই 35টি বৈদ্যুতিক খুঁটি, তার মানে এদের মধ্যে দূরত্ব কত হবে? যখন দেখো 3টে খুঁটি, তখন 50-এর সঙ্গে আমরা কত গুণ করেছি? 2। যখন 4টে খুঁটি, তখন 50-এর সাথে কত গুণ করেছি? 3।
যখন 5টা খুঁটি তখন 50-এর সাথে 4 গুণ করেছি, তো যখন 35টা বৈদ্যুতিক খুঁটি তখন 50-এর সাথে আমরা কত গুণ করব? 34 গুণ করব। তার মানে 20 শূন্য হাতে 2 1700 মিটার। তো 50টা বৈদ্যুতিক খুঁটির মধ্যে হচ্ছে ডিস্টেন্স কত? 1700 মিটার। আর এটা ওই বাস অতিক্রম করছে কত মিনিটে? 1 মিনিটে। তার মানে আমাদের গতিবেগ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত? 1700 মিটার। এটা অতিক্রম করছে কত? 1 মিনিট, মানে হচ্ছে কত? 60 সেকেন্ডে অতিক্রম করছে। স্পিড হচ্ছে 1700 মিটার পার সেকেন্ড, 1700 বাই 60 মিটার পার সেকেন্ড। তাহলে 0 0 ক্যান্সেল করো। এখন দেখো এখানে আমাদের উত্তর আছে কিলোমিটার প্রতি ঘন্টা। তো মিটার পার সেকেন্ডকে কিলোমিটার প্রতি ঘন্টা করতে গেলে কি করতে হয়? তো 170/6 এটাকে 18/5 দিয়ে গুণ করলে তোমাদের কি হবে? কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাবে। তো 3 6 18, এটাকে 5 দিয়ে কাটলে 3 5 15, 4 5 20। তো 34 × 3 গুণ করলে হবে 102 কিলোমিটার প্রতি ঘন্টা। বাসের গতিবেগ কত? 102 কিলোমিটার প্রতি ঘন্টা। পরের প্রশ্ন দেখো কি বলছে। আদিত্য 16 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কিছু দূরত্ব ভ্রমণ করে এবং সে 12 কিলোমিটার ঘন্টা গতিবেগে তার প্রারম্ভিক বিন্দুতে ফিরে আসে। যদি সে পুরো দূরত্বটি মোট 3.5 ঘন্টা অতিক্রম করে তাহলে অতিক্রান্ত দূরত্বটি নির্ণয় করো। অর্থাৎ মনে করো আদিত্য এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাচ্ছে কত স্পিডে? 16 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। আবার যখন ফিরে আসছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে তখন তার গতিবেগ কত? 12 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাতে সে ফিরে আসছে এই গতিবেগ নিয়ে, আর এই গতিবেগ নিয়ে সে যাচ্ছে। যখন দুটো আলাদা আলাদা গতিবেগ নিয়ে সেম ডিস্টেন্স অতিক্রম করবে, দেখো এখানে সেম ডিস্টেন্স কিন্তু অতিক্রম করছে বাট গতিবেগ আলাদা। একটা গতিবেগ মনে করো S1 আর একটা হচ্ছে S2। তখন তোমরা স্পিড বের করার ফর্মুলা কি? স্পিড মানে এভারেজ স্পিড বের করার ফর্মুলা হচ্ছে 2 × S1 × S2 বাই হচ্ছে কত? S1 প্লাস S2। তাহলে স্পিড এখানে কত হয়ে যাবে? দেখো 2 গুণিতক S1 মানে কত? 16, S2 মানে হচ্ছে 12। এটা কিন্তু 16, 10 ভাববে না, 12। নিচে হচ্ছে 16 + 12 কত? 28। 2 দিয়ে কাটলে 14 দুগুণে 28, 7 দুগুণে 14, 8 দুগুণে 16। তাহলে কত হচ্ছে? 8 12 96/7 এত কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, এইভাবে রেখে দাও। এখন বলছে পুরো দূরত্বটি অতিক্রম করতে সময় লাগছে কত? 3.5 ঘন্টা। তাহলে অতিক্রান্ত মোট দূরত্ব। তো ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। স্পিড কত পেয়েছি? 96/7। টাইম কত লাগছে? 3.5 আওয়ার্স। দেখো এই যে পয়েন্টটা তুলে দিলে নিচে কি আসবে? নিচে আসবে কিন্তু 1, আর পয়েন্টের পরে যে কটা ডিজিট আছে সেই কটা শূন্য। একটা ডিজিট আছে মানে একটা শূন্য। তো 35/10। তো 5 7 35, 5 দুগুণে 10, 96কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 48 কিলোমিটার। তো ডিস্টেন্স কত হয়ে যাবে? অপশান সি 48 কিলোমিটার। তো প্রথমে আমাদের স্পিড বার করতে হবে কী করে? এই যে এভারেজ স্পিডের যে ফর্মুলা আছে সেটা অ্যাপ্লাই করতে হবে। কেন? যখন সেম ডিস্টেন্স দুটো আলাদা আলাদা গতিবেগ নিয়ে আমরা যাব তখন আমাদের কিন্তু এভারেজ স্পিডের ফর্মুলা ইউজ করতে হয়। তো পরবর্তী অঙ্ক দেখলে তোমাদের ডাউট কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো কি বলছে। এ কোনো একটি দূরত্ব 8 ঘন্টা অতিক্রম করে। এটি যাত্রাপথের অর্ধেক দূরত্ব 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং বাকি অর্ধেক দূরত্ব 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে যাত্রা সম্পন্ন করে। যাত্রাপথের দূরত্ব নির্ণয় করতে হবে। মনে করো এই যে যাত্রাপথ এখান থেকে এই পর্যন্ত, এদের মধ্যে অর্ধেক পথ সে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যাচ্ছে, বাকি অর্ধেক পথ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যাচ্ছে। যখন দুটো আলাদা আলাদা গতিবেগ নিয়ে সেম ডিস্টেন্স যাবে, দেখো এখানে এটা কিন্তু অর্ধেক পথ যাচ্ছে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ, আর বাকি অর্ধেক পথ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। তখন আমাদের কী ফর্মুলা? এভারেজ স্পিড। তো এভারেজ স্পিডের ফর্মুলা ছিল 2 × S1 S2 / S1 + S2। তো এভারেজ স্পিড আমাদের কী হবে? 2 × S1 মানে কত? 40, S2 কত? 60। নিচে S1 + S2 মানে 40 + 60 করলে কত হচ্ছে? 100। S1 + S2 মানে 40 + 60, 2 শূন্য ক্যান্সেল হলো, 4 6 24 দুগুণে 48। এভারেজ স্পিড হচ্ছে 48 কিলোমিটার প্রতি ঘন্টা। তো ডিস্টেন্স বার করতে হবে। দেখো ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড কত? 48 কিলোমিটার প্রতি ঘন্টা। টাইম লাগছে কত? 8 ঘন্টা। তাহলে 48 × 8 করলে 8 8 64, 4 হাতে হচ্ছে 6 6 4 32, 8 38, 384 কিলোমিটার। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে গেল। দেখো পরের প্রশ্ন কি বলছে। একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে 1540 ফুট গতিবেগে লক্ষ্যভেদ করে। এক ব্যক্তি বন্দুক ছোড়বার 3 সেকেন্ড পরে লক্ষ্যভেদের শব্দ শুনতে পায়। শব্দের গতি
প্রতি সেকেন্ডে 1100 ফুট লক্ষ্যবস্তুর দূরত্ব কত? তো আমাদের দূরত্ব বের করতে হবে, লক্ষ্যবস্তুর দূরত্ব। মনে করে একজন ব্যক্তি এখান থেকে গুলি ছুটছে, তো এখান থেকে গুলি ছুটছে আর এখানে মনে করো লক্ষ্যবস্তু রাখা আছে। তো যেখান থেকে গুলি ছুটছে সেখান থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব, এই দূরত্বটা আমাদের বের করতে হবে। তো বন্দুকের গুলির গতিবেগ কত? 1540 ফুট প্রতি সেকেন্ড। তো এখান থেকে যখন গুলি ছুটছে তখন এখানে গুলি লক্ষ্যবস্তুকে আঘাত করছে, তারপর এখান থেকে শব্দ ফিরে আসছে, শব্দের গতিবেগ কত? 1100 ফুট প্রতি সেকেন্ড। তো বন্দুক থেকে গুলি ছোড়া আর লক্ষ্যবস্তু ভেদ করে শব্দ আবার সেই ব্যক্তির কাছে ফিরে আসতে টোটাল টাইম লাগছে হচ্ছে 3 সেকেন্ড। আমাদের দূরত্ব বের করতে হয়, দূরত্ব মানে কি? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। এখন আমাদের স্পিডটা বের করে নিতে হবে। তো দেখো এখান থেকে বন্দুকের গুলি এই লক্ষ্যবস্তু পর্যন্ত যাচ্ছে, আবার লক্ষ্যবস্তু থেকে শব্দ মানে এই ব্যক্তির কাছে ফিরে আসছে। তার মানে এটাকে যদি তুমি S1 স্পিড ধরো আর এটাকে যদি S2 স্পিড ধরো, দুটো আলাদা আলাদা গতিবেগ সেম ডিস্টেন্স অতিক্রম করছে, তখন আমরা স্পিড কী করে বের করি? এভারেজ স্পিডের ফর্মুলা ইউজ করি। এভারেজ স্পিড ইকুয়াল কী হবে? 2 ইন্টু S1 মানে 1540 ইন্টু S2 1100 বাই হচ্ছে S1 প্লাস S2 মানে 1540 আর 1100 যোগ করলে 15 11 2640। এখন একটা শূন্য ক্যান্সেল হলো। 110কে যদি দেখো 11 দিয়ে কাটতে পারবে, 11 10 110। এটাকে 11 দিয়ে কাটলে 11 দুনো 22, 22 হাজার 26 হাজার মানে 44, 4 11 44। 2 দিয়ে কাটো, 12 দুগুণে 24। এখন এখানে দেখো যদি তুমি এটাকে 2 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। তো ব্যাস এইভাবে রাখো, পরবর্তীতে আমরা আর একটু ক্যালকুলেশন করে নেব, সমস্যা নেই। 1540 গুণ 5 বাই নিচে কত পাচ্ছি? 6। এটা হচ্ছে আমাদের স্পিড বেরিয়েছে, এভারেজ স্পিড। এখন ডিস্টেন্স বের করা ফর্মুলা ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তো স্পিড পেয়েছি কত? 1540 ইন্টু 5 বাই 6, টাইম কত? 3 সেকেন্ড। তো 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, এটাকে 2 দিয়ে কাটো, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 770 ইন্টু 5। তো এখন এই যে 770 ইন্টু 5 যেটা বেরিয়েছে ডিস্টেন্স, এটা কিসের ডিস্টেন্স বেরিয়েছে বলো তো? এটা হচ্ছে একবার তুমি যাচ্ছ এখান থেকে এই পর্যন্ত, আবার এখান থেকে এই পর্যন্ত ফিরে আসা, টোটাল ডিস্টেন্স বেরিয়েছে। কিন্তু আমাদের প্রশ্নে চেয়েছে জাস্ট লক্ষ্যবস্তুর দূরত্ব, মানে তুমি এখান থেকে গুলি ছুটছো, তোমার এখান থেকে এই পর্যন্ত লক্ষ্যবস্তুর যে দূরত্ব সেটা বের করতে হবে। কিন্তু আমাদের এখানে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে এখান থেকে একবার যাচ্ছ সেই ডিস্টেন্স, আবার এখান থেকে ফিরে আসছো, টোটাল সেই ডিস্টেন্সটা বেরিয়েছে। তার মানে আমরা 2 দিয়ে ভাগ করলে আমাদের এখান থেকে এই লক্ষ্যবস্তুর দূরত্ব বেরিয়ে আসবে। তো 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো, 3 দুগুণে 6, হাতে হচ্ছে 117 মানে 8 দুগুণে 16, 5 দুগুণে 10, 385 ইন্টু 5। তো 385 ইন্টু 5 করলে 5 5 25, 5 হাতে হচ্ছে 2, 5 8 40 আর 2 42, 2 হাতে হচ্ছে 4, 3 5 15 হচ্ছে 19, 1925 ফুট। তো লক্ষ্যবস্তুর দূরত্ব যেখান থেকে ওই ব্যক্তি গুলি ছুটছে সেখান থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব কত? 1925 ফুট। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। দেখো এই যে 770 ইন্টু 5 ফুট, এই যে ডিস্টেন্স বেরিয়েছে সেটা কিসের ডিস্টেন্স? মানে তুমি বন্দুক থেকে গুলি ছুটছো এখান থেকে এই পর্যন্ত লক্ষ্যবস্তু, আবার লক্ষ্যবস্তু থেকে ওই ব্যক্তি পর্যন্ত টোটাল ডিস্টেন্স কিন্তু বেরিয়েছে। জাস্ট 2 দিয়ে ভাগ করলে ওই ব্যক্তি থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব আমাদের বেরিয়ে আসবে। পরের প্রশ্ন দেখো, খুব ভালো একটা প্রশ্ন, এটাও কিন্তু ডাব্লিউপি কনস্টেবলে পড়েছে। কি ডাব্লিউপি কনস্টেবল এই টাইপের প্রশ্ন কিন্তু এসছে। এখানে রাম ও শ্যাম দৌড় শুরু করলো। রাম যখন 6টি পদক্ষেপ ফেলে, এখন এক জায়গায় রাম লেখো আর এক জায়গায় শ্যাম লেখো। রাম কটি পদক্ষেপ ফেলছে? 6। তো রামের নিচে 6 লিখে ফেলো। শ্যাম তখন 5টি পদক্ষেপ ফেলে, তো শ্যামের নিচে 5 লিখে ফেলো। কিন্তু রামের 3টি পদক্ষেপ শ্যামের 4টি পদক্ষেপের সমান। রামের কটি পদক্ষেপ? 3টে। শ্যামের কটির সমান? 4টের সমান। এখন রাম ও শ্যামের গতিবেগের অনুপাত বের করতে হবে। দেখো কিছুই নেই, সহজ ভাষায় কী করবে, এই 4 6 আর 4 গুণ করে 4 6 24, রামের নিচে লিখে ফেলো। আর 5 আর 3 গুণ করে কত হচ্ছে? 15, সেটা শ্যামের নিচে লিখে ফেলো। তাহলে রাম ও শ্যামের গতিবেগের অনুপাত 24:15। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে রাম ও শ্যাম না দিয়ে চোর আর পুলিশ দিতে পারে, ঠিক আছে, পুলিশ আর চোর দিতে পারে। তো সেটাও মাথায় রেখো, চোর পুলিশ আসলেও কিন্তু একইভাবে করবে। যে যতটা পদক্ষেপ ফেলছে তার নিচে লিখবে, লিখে জাস্ট গুণ করলে তাদের গতিবেগের অনুপাত বেরিয়ে আসবে সহজ ভাষায়। পরের প্রশ্ন কি বলছে দেখো, দুজন সাইকেল আরোহী একটি বৃত্তাকার ট্রাকে, বৃত্তাকার ট্রাক মানে কেমন? একটা বৃত্ত এঁকে ফেলো। একটি নির্দিষ্ট স্থান থেকে, মনে করো একটা নির্দিষ্ট স্থান এখান থেকে বিপরীত দিকে একজন এই দিকে 7 মিটার পার সেকেন্ড গতিবেগে, আরেকজন এই দিক থেকে 8 মিটার পার সেকেন্ড গতিতে সাইকেল চালানো শুরু করে। যদি বৃত্তের পরিধি, মানে এখান থেকে বৃত্তের যে পরিধি, এখান থেকে শুরু করে
এই পর্যন্ত টোটাল যে ডিস্টেন্সটা 300 মিটার হয়, টোটাল ডিস্টেন্স, ঠিক আছে, টোটাল সার্কামফারেন্স, টোটাল পরিধি কত 300 মিটার। তাহলে কত সময় পর তারা শুরুর স্থানে মিলিত হবে? দেখো, যখন দুটো অবজেক্ট বা বস্তু একই সাথে যাত্রা শুরু করে আবার মিলিত হওয়ার কথা বলবে, তখন আমাদের কি করতে হবে? লসাগু করতে হবে, ঠিক আছে, লসাগু বের করতে হবে এদের। তো এখন প্রশ্ন হচ্ছে আমরা কিসের লসাগু বের করবো? দেখো, এখানে বলছে কত সময় পরে তারা মিলিত হবে, তার মানে আমাদের সময়ের লসাগু বার করতে হবে। তো সময়ের লসাগু বের করলে আমরা বলতে পারবো তারা যখন একটি নির্দিষ্ট স্থান থেকে যাত্রা শুরু করছে একই সময়ে, তারপরে তারা কত সময় পরে মিলিত হবে সেটা বলতে পারবো, জাস্ট সময়ের লসাগু বের করতে হবে। এখন দেখো, এই ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, এই ক্ষেত্রে সময় বের করার ফর্মুলা কি? টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। এখন দেখো, বৃত্তাকারের ট্র্যাকটা টোটাল যে সার্কামফারেন্স 300 মিটার, তো 1 সেকেন্ডে যদি 7 মিটার অতিক্রম করে একজন সাইকেল আরোহী, তাহলে তার 300 মিটার অতিক্রম করতে সময় কত লাগবে? 300/7 এত সেকেন্ড সময় লাগবে। আর একজন সাইকেল আরোহী 300 মিটার 8 সেকেন্ড, মানে প্রত্যেক সেকেন্ডে 8 মিটার করে অতিক্রম করলে 300 মিটার অতিক্রম করতে তার সময় লাগবে, টাইম লাগবে ইকুয়াল টু 300/8 সেকেন্ড সময় লাগবে। তো একজনের সময় লাগছে 300/7 সেকেন্ড, আর একজনের সময় লাগছে 300/8 সেকেন্ড। এখন এই 300/7 আর 300/8-এর আমাদের কী করতে হবে? লসাগু করতে হবে। তো দেখো, যখন ভগ্নাংশের লসাগু বের করতে হয় তখন কি করতে হয় বলো তো? উপরেরগুলোর লসাগু আর নিচেরগুলোর গসাগু। তো 300 আর 300 সেম সংখ্যার লসাগু সেমই হবে, 300 হবে। আর নিচে দেখো 7 আর 8-এর গসাগু কত হবে? নিচের সংখ্যাগুলোর গসাগু বের করতে হয়, তো 7 আর 8-এর গসাগু হবে 1। তো এলসিএম হচ্ছে 300, তার মানে তারা কত সময় পর? তারা 300 সেকেন্ড পর শুরুর স্থানে একসাথে মিলিত হবে। তো রাইট অ্যান্সার অপশান ডি। ঠিক আছে, আমাদের এখানে যখনই বলবে একটি নির্দিষ্ট স্থান থেকে একই সময় যাত্রা শুরু করছে, তখন আমরা কি করব? এলসিএম বের করব। বাট কিসের এলসিএম? এখানে বলছে কত সময় পর তারা মিলিত হবে, তার মানে সময়ের এলসিএম করতে হবে। তো সময় আমরা বের করে নিলাম, বের করে আমাদের সময় লসাগু করলে আমাদের উত্তর কী আসলো? 300 সেকেন্ড। পরের প্রশ্নে দেখো, আমি সেম টাইপের একটা অঙ্ক রেখেছি, টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স করাচ্ছি, বাট এখানে এই অঙ্কটা রাখার একটাই কারণ, এই অঙ্কগুলো করতে গেলে তোমাদের জাস্ট একটা জিনিস মাথায় রাখতে, শুধু লসাগু করে দিলে চলবে। দেখো, 4টি মোবাইল একসঙ্গে অ্যালার্ম বাজার পর, প্রথমে একসঙ্গে বাজছে, একসঙ্গে কয়বার বাজছে? একবার বাজছে, ঠিক আছে। বাজার পর যথাক্রমে 6, 7, 8 এবং 9 সেকেন্ড পর বাজতে থাকলো। প্রথমে একবার বাজলো একসঙ্গে, তারপরে কী করছে? 6, 7, 8, 9 সেকেন্ড পর বাজতে থাকলো। তো 1.54 ঘন্টা তারা কতবার একসাথে বাজবে? তো প্রথমে কিন্তু একবার তারা একসাথে বেজেছে, তারপরে এই টাইমে কতবার বাজবে সেটা আমাদের বের করতে হবে। দেখো, এখন 6, 7, 8 আর 9 সেকেন্ড পর বাজছে, তার মানে এদের আমাদের কী করতে হবে? লসাগু। তো 3 দুগুণে 6, এই টাইপের অঙ্ক দেখা মাত্র লসাগু করবে। 8, 3 তিরিকে 9, এবার 2 দিয়ে দাও, 2 1-কে 2, 7, 4 দুগুণে 8, 3। এখন দেখো, এলসিএম কী হবে? 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 4 গুণিতক 7, এটাই হবে আমাদের লসাগুদের গুণফল। 3 দুগুণে 6, 3 6 18, 4 18 72 ইন্টু 7, 7 দুগুণে 14, 4 হাতে হচ্ছে 1, 7 7 49, 5। তো 504 সেকেন্ড, তার মানে তারা 504 সেকেন্ড পর পর কিন্তু একসাথে বাজবে। তো টাইম দিয়েছে 1.54 ঘন্টা, তাহলে এই 1.54 ঘন্টায় তারা কতবার বাজবে? তো এখানে দেখো, আমাদের সেকেন্ডে বেরিয়েছে, এখানে ঘন্টা দেওয়া আছে, তো 1.54 ঘন্টাকে সেকেন্ডে করতে গেলে আমাদের কী করতে হবে? জাস্ট 3600 দিয়ে গুণ করতে হবে। এখন এটাকে যদি আমরা 504 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমাদের রিকোয়ার্ড অ্যান্সার বেরিয়ে আসবে। তো দশমিক তুলে দিলে নিচে কত আসবে? দশমিকের জন্য 1, দশমিকের পরে দুটো ডিজিট মানে দুটো 0, তো 0 0 ক্যান্সেল হলো। এখন এটাকে যদি আমি 36 দিয়ে কাটি, 36 1-কে 36, থাকে কত? 14, 44, তার মানে হচ্ছে 4 36 144। এখন এটাকে 14 দিয়ে কাটলে কত বাজে? দেখো, 14 1-কে 14, 14 1-কে 14, 11। দেখো, এখন হচ্ছে কত? প্রথমে তারা একবার একসাথে বেজেছে, তারপরে এই টাইমে 11 বার বাজবে, তার মানে 11 + 1, তারা একসাথে কতবার বাজবে? 12 বার। দেখো, 4টি মোবাইল একসঙ্গে অ্যালার্ম বাজার পর প্রথমে তো একবার বেজেছে, তারপরে এই টাইমের মধ্যে আরও 11 বার বাজবে, তো 11 + 1 টোটাল কতবার বাজবে? তারা একসাথে 12 বার বাজবে। এটা কিন্তু মনে রাখবে, সবসময় যেটা তোমাদের উত্তর বেরিয়ে আসবে তার সাথে 1 যোগ করবে। পরের প্রশ্ন দেখো কি বলছে, রবি, এটা 80 না, এটা 40 করে নাও। রবি 40 দিনে একটি নির্দিষ্ট দূরত্ব হেঁটে অতিক্রম করে যখন সে একদিনে 9 ঘন্টা বিশ্রাম নেয়। তো একদিন সমান 24 ঘন্টা, 24 ঘন্টার ভিতরে 9 ঘন্টা বিশ্রাম নিলে বাকি হাঁটছে কত ঘন্টা? 15 ঘন্টা।
তো 40 দিনে যদি প্রতিদিন 15 ঘন্টা করে হাঁটে তাহলে মোট কত ঘন্টা হাঁটবে? 600 ঘন্টা, 600 ঘন্টা হাঁটবে। এখন যদি ধরে নাও সে 1 ঘন্টায় 1 কিলোমিটার হাঁটে, 1 ঘন্টায় কত কিলোমিটার? 1 কিলোমিটার। তাহলে 600 ঘন্টায় কত হাঁটবে? 600 × 1 মানে 600 কিলোমিটার হাঁটবে। ঠিক আছে, দেখো বলছে যদি সে প্রতিদিন দ্বিগুণ বিশ্রাম নেয় তাহলে দ্বিগুণ গতিবেগে দ্বিগুণ দূরত্ব যেতে কত সময় নেবে? দ্বিগুণ বিশ্রাম নেয় তার মানে প্রথমে নিচ্ছিল 9 ঘন্টা, এখন যদি 9 দ্বিগুণ নেয় তাহলে 9 দুগুণে 18 ঘন্টা বিশ্রাম নেবে। তো হাঁটছে কত ঘন্টা? 6 আওয়ার্স। বলছে দ্বিগুণ গতিবেগে, প্রথমে যদি 1 ঘন্টায় 1 কিলোমিটার যেত তাহলে এখন 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে? 2 কিলোমিটার। দ্বিগুণ দূরত্ব, তাহলে প্রথমে গতিবেগ কত ছিল? 600, এখন দ্বিগুণ দূরত্ব মানে 600 × 2 হবে 1200। কত সময় নেবে দেখো, এখন এই 1200 কিলোমিটার যদি সে প্রতিদিন 6 ঘন্টা করে হাঁটে আর ঘন্টায় 2 কিলোমিটার হাঁটে তাহলে তার কত দিন লাগবে? 2 2 কাটলো 600কে 6 দিয়ে কাটলে 100 বার যাবে। তার মানে তার ওই দ্বিগুণ দূরত্ব যেতে 100 দিন সময় লাগবে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো গাইস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। আশা করি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তাদের অবশ্যই ভিডিওটি ভালো লাগবে, কারণ দেখো একটা জিনিস মনে রাখবে, টাইম অ্যান্ড স্পিড থেকে তোমাদের পরীক্ষায় অবশ্যই প্রশ্ন থাকবে। আর আমি যে কনসেপ্টগুলো দিলাম এই কনসেপ্ট থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। তো সেই কারণে প্রত্যেকটা অঙ্ক তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও, আমি গ্যারান্টি দিয়ে বলছি এখানে তোমরা হুবহু কিন্তু কমন পেয়ে যাবে। তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্ত, থ্যাংক ইউ, বাই বাই।